মা, খেজুর রসের চেয়েও মিষ্টি তোমার হাসি, আর আমি চাই সারা জীবন এই মিষ্টতা উপভোগ করতে। শীতকাল। খেজুর গাছে গাছি এসে রস সংগ্রহ করে গেছে। সকালে তাজা রস এনে দিল। আমি আর ছেলে মিলে খাচ্ছিলাম। রস খুব মিষ্টি। ছেলে বলল, মা, এত মিষ্টি রস। আমি বললাম, হ্যাঁ, শীতের খেজুর রস সবচেয়ে মিষ্টি। সে আরও একটু রস খেয়ে বলল, তবে তোমার হাসি এর চেয়েও মিষ্টি। আমি খুশি হয়ে হাসলাম। সে আমার মুখের দিকে তাকিয়ে থাকল। বলল, মা, তুমি হাসলে আমার মন ভরে যায়। খেজুর রসের পাত্র আমাদের মাঝে। সে আমার হাতে রস ঢেলে দিতে গিয়ে আমার হাত স্পর্শ করল। বলল, আমি চাই সারা জীবন তোমার এই মিষ্টি হাসি দেখতে। আমি বললাম, তুই তো আমার ছেলে, অবশ্যই দেখবি। সে মাথা নাড়ল। বলল, না মা, আমি ছেলে হিসেবে নয়, স্বামী হিসেবে দেখতে চাই। খেজুরের মিষ্টি গন্ধ চারদিকে। সে বলল, আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার স্ত্রী হও। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম শ্রাবণী দাস। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম রাজীব দাস, বয়স ৫২ বছর। আমাদের ২ সন্তান, তুহিন আর নন্দিতা। তুহিন ২১ বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। নন্দিতা ১৪ বছর বয়সী, হাই স্কুলে যায়। আজকের এই গল্পটা শুরু হলো আমাদের পুরানো বাড়ির সেই রহস্যময় ঘটনা দিয়ে। শীতের সেই সকালে আমি আর তুহিন খেজুর রস খাচ্ছিলাম। হঠাৎ করেই তুহিন অদ্ভুত কথা বলতে শুরু করল। কিন্তু আমি বুঝতে পারলাম না যে এটা আসলে শুরুমাত্র একটা বিচিত্র অভিযানের। তুহিনের কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। সে কি সত্যিই এমন কথা বলেছে নাকি আমার ভুল শোনা? আমি তাকে বললাম, তুহিন, তুমি কি বলছ? তুমি আমার ছেলে। কিন্তু তুহিনের চোখে একটা অদ্ভুত চাহনি, যেন সে কোনো সম্মোহনের মধ্যে রয়েছে। হঠাৎ করেই আমাদের পুরানো বাড়ির দেয়ালে একটা আজব ছায়া পড়ল। সূর্যের আলো এমনভাবে পড়েছিল যে মনে হচ্ছিল কেউ একজন আমাদের উপর নজর রাখছে। তুহিন হঠাৎ করে থেমে গেল। তার চোখ দুটো স্বাভাবিক হয়ে এল। মা, আমি কি বললাম? তুহিন বিভ্রান্ত হয়ে জিজ্ঞেস করল। আমি বুঝতে পারলাম যে কিছু একটা অস্বাভাবিক ঘটছে আমাদের বাড়িতে। তুহিন সত্যিই জানে না সে কি বলেছিল। এই ঘটনার পর থেকে আমাদের বাড়িতে আরও অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করল। রাতে শুনতে পেতাম পুরানো সিডিতে পায়ের শব্দ। দিনের বেলায় দেখতাম জানালার কাছে অদেখা হাতের ছাপ। নন্দিতা স্কুল থেকে ফিরে বলত, মা, আমার মনে হয় কেউ একজন আমাদের বাড়ি দেখছে। রাজীব অফিস থেকে ফিরে আমাকে বলল, শ্রাবণী, আজকে অফিসে একজন লোক এসেছিল। সে আমাদের পুরানো বাড়ির খোঁজ করছিল। বলেছিল তার দাদার আমলে এই বাড়িতে কোনো গুপ্তধন লুকানো ছিল। এই কথা শুনে আমার মনে পড়ল আমার শাশুড়ি মায়ের কথা। তিনি মারা যাওয়ার আগে বলেছিলেন, শ্রাবণী, এই বাড়িতে একটা রহস্য আছে। কিন্তু সেটা শুধু পরিবারের বড় মেয়েরাই জানতে পারে। তখন আমি ভেবেছিলাম বুড়ো মানুষের বাতিকতা। কিন্তু এখন মনে হচ্ছে তিনি সত্যি কিছু জানতেন। পরের দিন সকালে তুহিন আবার সেই অদ্ভুত আচরণ করতে শুরু করল। এবার সে বলল, মা, আমি জানি তুমি কোথায় সেই চিঠিটা লুকিয়ে রেখেছ। কিন্তু আমি তো কোনো চিঠির কথা জানি না। তুহিন আমার হাত ধরে আমাকে ৩ তলার একটা পুরানো আলমারির কাছে নিয়ে গেল। এখানে সে আলমারির পেছনে হাত দিয়ে একটা খাম বের করল। খামটা খুলে দেখলাম একটা পুরানো চিঠি। চিঠিটা লেখা ছিল আমার শাশুড়ি মায়ের হাতে। প্রিয় শ্রাবণী, যদি তুমি এই চিঠি পড়ছ তাহলে বুঝতে পারছি তুহিনের উপর আমাদের পূর্বপুরুষদের আত্মা ভর করেছে। এটা আমাদের পরিবারের একটা বিশেষ ক্ষমতা। আমাদের পূর্বপুরুষরা তাদের বংশধরদের মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দেন। চিঠিটা পড়তে পড়তে আমার হাত কাঁপছিল। এতদিন আমি ভাবছিলাম তুহিনের অসুখ হয়েছে। কিন্তু এটা তো সম্পূর্ণ ভিন্ন ব্যাপার। চিঠিতে আরও লেখা ছিল, এই বাড়ির নিচে একটা গুপ্ত কক্ষ আছে। সেখানে আমাদের পরিবারের ১০০ বছরের ইতিহাস সংরক্ষিত আছে। কিন্তু সেই কক্ষে প্রবেশ করতে হলে একটা বিশেষ মন্ত্র জানতে হবে। সেই মন্ত্রটা শুধু তুহিনই বলতে পারবে, কারণ সে আমাদের পুরুষ বংশের প্রতিনিধি। এই সময় তুহিন হঠাৎ করে একটা অদ্ভুত ভাষায় কিছু বলতে শুরু করল। তার কণ্ঠস্বর পাল্টে গেছে। মনে হচ্ছিল কোনো বৃদ্ধ মানুষ কথা বলছে। সে বলল, শ্রাবণী বেটি, বেসমেন্টের উত্তর-পশ্চিম কোণে একটা ইট আলাদা রঙের আছে। সেই ইটটা চাপ দাও। আমি রাজীব আর নন্দিতাকে ডেকে এনে সব কিছু বললাম।
রাজীব প্রথমে বিশ্বাস করতে চায়নি। কিন্তু তুহিনের অদ্ভুত আচরণ দেখে সেও রাজি হয়ে গেল। আমরা সবাই মিলে বেসমেন্টে গেলাম। সত্যি উত্তর পশ্চিম কোণে একটা ইট অন্য রঙের ছিল। রাজীব সেই ইটটা চাপ দিল। হঠাৎ করে একটা দেয়াল সরে গিয়ে একটা গুপ্ত কক্ষের দরজা খুলে গেল। কক্ষটা ছিল অন্ধকার। আমরা মোবাইলের টর্চ জ্বালিয়ে ভিতরে ঢুকলাম। দেখলাম একটা বিশাল কক্ষ। দেয়ালে দেয়ালে পুরানো বই, দলিল, দস্তাবেজ। মাঝখানে একটা টেবিলে রাখা ছিল একটা পুরানো ডায়েরি। ডায়েরিটা খুলে দেখলাম সেটা আমার স্বামীর দাদুর লেখা। সেখানে লেখা ছিল আমাদের পরিবারের গোপন ইতিহাস। আমাদের পূর্বপুরুষরা ছিলেন স্বাধীনতা সংগ্রামী। তারা ব্রিটিশদের থেকে লুকিয়ে এই গুপ্ত কক্ষে বিপ্লবীদের সভা করতেন। ডায়েরিতে আরও লেখা ছিল যে আমাদের পরিবার রক্ষা করার জন্য আমাদের পূর্বপুরুষরা একটা প্রতিজ্ঞা করেছিলেন। তারা তাদের আত্মা দিয়ে বংশধরদের রক্ষা করবেন। এই কারণেই তুহিনের উপর তাদের প্রভাব পড়েছে। গুপ্তকক্ষে আমরা আরও অনেক মূল্যবান জিনিস পেলাম। পুরানো মুদ্রা, অলংকার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল স্বাধীনতা সংগ্রামের সময়ের কিছু দুর্লভ দলিল। কিন্তু সবচেয়ে অবাক করা ব্যাপার হল, গুপ্তকক্ষ থেকে বের হওয়ার পর তুহিন সম্পূর্ণ স্বাভাবিক হয়ে গেল। তার আর কোনো অদ্ভুত আচরণ নেই। মনে হচ্ছিল আমাদের পূর্বপুরুষরা তাদের কাজ শেষ করে শান্তিতে চলে গেছেন। পরের দিন একজন প্রত্নতত্ত্ববিদ আমাদের বাড়িতে এলেন। তিনি বললেন, আপনারা যেসব দলিল পেয়েছেন সেগুলো জাতীয় জাদুঘরে রাখা উচিত। এগুলো আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশও। আমরা দলিলগুলো জাদুঘরে দান করে দিলাম। বিনিময়ে সরকার আমাদের একটা সম্মানসূচক পুরস্কার দিল। আমাদের পূর্বপুরুষদের অবদানের স্বীকৃতি পেল। এই ঘটনার পর আমাদের পরিবারে একটা নতুন স্বাচ্ছন্দ্য এসেছে। মনে হচ্ছে আমাদের পূর্বপুরুষরা আমাদের উপর সন্তুষ্ট। তুহিন এখন আগের চেয়ে আরও মেধাবী হয়েছে। নন্দিতা স্কুলে সব পরীক্ষায় ভালো ফলাফল করছে। রাজীব এই ঘটনার পর বলেছে, শ্রাবণী, আমি এখন বুঝতে পারছি যে আমাদের পরিবারে সত্যিই কোনো অলৌকিক শক্তি আছে। আমাদের পূর্বপুরুষরা আমাদের রক্ষা করেন গু। আমি এখন প্রতিদিন সকালে আমাদের পূর্বপুরুষদের প্রতি কৃতজ্ঞতা জানাই। তারা আমাদের পরিবারের এই লুকানো ইতিহাস জানতে সাহায্য করেছেন। অনেকে হয়তো বলবে এসব কুসংস্কার। কিন্তু আমি নিজের চোখে দেখেছি। তুহিনের মধ্য দিয়ে আমাদের পূর্বপুরুষরা কথা বলেছেন। তারা আমাদের সেই গুপ্ত কক্ষ খুঁজে পেতে সাহায্য করেছেন। এই ঘটনার কয়েক মাস পর একদিন সন্ধ্যায় আমরা সবাই বসে চা খাচ্ছিলাম। হঠাৎ তুহিন বলল, মা, আমার স্বপ্নে দাদু এসেছিলেন। তিনি বলেছেন আমাদের পরিবারে আরও অনেক রহস্য আছে গি। আমি জিজ্ঞেস করলাম, কী রকম রহস্য? তুহিন বলল, দাদু বলেছেন আমাদের পরিবারের মেয়েদের একটা বিশেষ ক্ষমতা আছে। তারা ভবিষ্যৎ দেখতে পায়। এই কথা শুনে আমার মনে পড়ে গেল আমার মায়ের কথা। তিনি কখনো কখনো বলতেন, শ্রাবণী, আমার মনে হচ্ছে আগামীকাল বৃষ্টি হবে, আর সত্যিই বৃষ্টি হতো। আমি তখন ভাবতাম এটা হয়তো অনুমান। কিন্তু এখন মনে হচ্ছে এটা হয়তো কোনো বিশেষ ক্ষমতা। আমার নিজেরও মাঝে মাঝে এরকম অনুভব হয়। কখনো কখনো মনে হয় কোনো ঘটনা ঘটার আগেই আমি জানতে পারি। নন্দিতা বলল, মা, আমারও মাঝে মাঝে এরকম লাগে। গতকাল রাতে স্বপ্নে দেখলাম আমাদের প্রতিবেশী কাকার বাড়িতে আগুন লেগেছে। আজ সকালে শুনলাম সত্যিই তাদের রান্নাঘরে আগুন লেগেছিল। এই ঘটনাগুলো আমাদের আরও কৌতূহলী করে তুলল। আমরা ঠিক করলাম আমাদের পরিবারের ইতিহাস নিয়ে আরও গবেষণা করব। রাজীব তার দাদুর আত্মীয়দের সাথে যোগাযোগ করল। তাদের কাছ থেকে জানতে পারলাম আমাদের পরিবারের মেয়েরা সত্যিই অনেক সময় ভবিষ্যৎ দেখতে পেতেন। তারা এই ক্ষমতা ব্যবহার করে পরিবারের মানুষদের বিপদ থেকে রক্ষা করতেন। এই তথ্য জানার পর আমি নিয়মিত ধ্যান করতে শুরু করলাম। আমার মনে হতে লাগল আমার অন্তর্দৃষ্টি আরও প্রখর হয়ে উঠছে। আমি পরিবারের সবার জন্য ছোট ছোট বিষয়ে সতর্কতা দিতে পারছি। একদিন আমার মনে হলো তুহিনের পরীক্ষার ফলাফল খুব ভালো হবে না। আমি তাকে বললাম আরও একটু পড়াশোনা করতে। তুহিন প্রথমে শুনতে চায়নি। কিন্তু আমার জোর দেওয়ার কারণে সে আরও পড়ল। ফলাফলে দেখা গেল সে পাশ করেছে, কিন্তু খুব ভালো নম্বর পায়নি। এরকম আরও অনেক ঘটনার পর আমাদের পরিবারের সবাই বুঝতে পারল যে আমাদের মধ্যে সত্যিই কোনো বিশেষ ক্ষমতা আছে। কিন্তু আমরা এই ক্ষমতা গোপন রাখার সিদ্ধান্ত নিলাম। কারণ এটা নিয়ে কথা বললে মানুষ হয়তো ভুল বুঝবে। আজকে এই গল্প বলার মূল উদ্দেশ্য হল আমাদের পরিবারে যে রহস্যময় ঘটনাগুলো ঘটেছে সেগুলো সবাইকে জানানো। অনেক পরিবারেই এরকম অলৌকিক ক্ষমতা থাকতে পারে। কিন্তু তারা হয়তো সেটা বুঝতে পারে না।
আমার পরামর্শ হল, আপনারা যদি আপনাদের পরিবারে কোনো অস্বাভাবিক ঘটনা লক্ষ্য করেন, তাহলে সেটা নিয়ে আরও গবেষণা করুন। হয়তো আপনাদের পূর্বপুরুষরাও আপনাদের কোনো বার্তা দিতে চাইছেন। এই গল্প শেষ করার আগে আমি বলতে চাই, আমাদের পরিবারে এই ঘটনার পর থেকে সবার মধ্যে আরও বেশি ভালোবাসা এবং একতা এসেছে। আমরা বুঝতে পেরেছি যে আমাদের পূর্বপুরুষরা সবসময় আমাদের সাথে আছেন। তারা আমাদের রক্ষা করেন এবং সঠিক পথে চলতে সাহায্য করেন। এই অভিজ্ঞতার পর আমি বুঝেছি যে জীবনে অনেক রহস্য আছে যেগুলো আমরা বুঝতে পারি না। কিন্তু এর মানে এই নয় যে সেগুলো সত্য নয়। কখনো কখনো বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় না এমন ঘটনা ঘটে। আমাদের উচিত সেগুলোকে সম্মান করা এবং সেগুলো থেকে শিক্ষা নেওয়া।